বৃষ্টি সুখের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, আমি আজকে দেখাচ্ছি গোয়ার আরেকটা দিন। গোয়া ঘোরানো দেখানো আপনাদেরকে কিন্তু আমার এখনও শেষ হয়নি, দিন বাকি আছে। ভিডিও একটু দেরিতে আসলেও গোয়া কিন্তু এখনও শেষ হয়নি। তো প্রথমেই আমরা থার্ড ডেতে প্রথমে জলখাবার সেরে চলে গেছিলাম ছাপোড়া ফোর্ট ঘুরতে। তো ছাপোড়া ফোর্ট উঠতে না বেশ অনেকটা চড়াই, তো সেটা উঠে ওই স্কর্চিং হিটে খুবই অসুবিধা হচ্ছিল। তো সেই জন্য আমরা ভাবলাম একটু রিফ্রেশড হওয়া যায়, সেজন্য ডাবের জল খাওয়া যায়। আর ডাবের জল এখানে একটু কস্টলি হলেও খেতে হয়েছিল, কিছু করার নেই। আর সবথেকে বড় কথা যে ডাবের জল ইনস্ট্যান্ট একটা এনার্জি দেয়, দারুণ, এনার্জি বুস্টার বলা যেতে পারে। হুশ করে এনার্জিটা একেবারে ফিরে আসে। তো সেজন্য আমরা খেয়েছিলাম। আর আনন্দের সাথে মনে হয় ছাতাটাও নিয়ে আসিনি। তো এনিওয়ে কিছু করার নেই। তো সেই অবস্থায় উঠতে গিয়ে তো আমার মনে হচ্ছিলো যে আমার অবস্থা শেষ হয়ে যাবে, কেন কি বেশ অনেকটা ওঠা। তারপর দেখলাম যে অনেক এজেড মানুষেরাও যাচ্ছে, তো সেই একটা এনার্জি মনে নিয়ে উঠলাম। এই ফোর্ট ব্যাপারটাতে আমার খুব একটা কোনো মহল দেখলে বা কোনো মিউজিয়াম দেখলে যে ব্যাপারটা লাগে, ফোর্টের মধ্যে সেই জিনিসটা লাগে না। ফোর্টের মধ্যে আমার একটু যতদূর আমার মনে হয় একটা ফোর্ট মানেই বিদেশিদের বা ব্রিটিশ সাম্রাজ্যের একটা নিষ্ঠুরতার পরিচয় পাবো, বা এটা আমার ভালো লাগে না বিষয়টা। গোয়া ঘুরতে আসলে এখানে সবাই আসে, সেই হিসাবেই এসেছিলাম আমরা। বাট ওখানে গিয়ে যা দেখলাম, এখান থেকে যে ভিউটা মাত্রাতিরিক্ত সুন্দর, সেটা আগে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখাই জায়গাটা ঠিক কতটা বিস্তৃত, পুরো জায়গাটা মিলিয়ে। বিশাল বড় জায়গাটা। আর ইভেন কিন্তু এখানে বিনের মতন ব্যবস্থাও করা আছে বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র ফেলার জন্য। এখানে কিন্তু ফোর্টের এন্ট্রি ফি কিছু লাগেনি, জাস্ট নামটা রেজিস্টার করতে হয়েছে। তাও দুজন গেলে কোনো একজনের নাম্বার আর নাম দিলেই হবে, দ্যাটস এনাফ। তো তারপরে দেখলাম যে যেই জায়গাগুলোতে অনেক মানুষজনের সমাগম আছে বা একটু মানুষজন আছে বা যেখানে একটু ফটো তোলা যাবে, সেখানে যাই। তো সেই দিকটা যাচ্ছিলাম ঠিকই, বাট আমার একটু রিস্কিও লাগছিল, কেন কি মনে হচ্ছিল একটা ভেঙে যাওয়া অংশের ওপর দিয়ে হাঁটছি, দরম করে পড়লে গল্প, খুব একটা গল্প না, হয়তো হাতে পায়ে চোট খাবো বা হাত পা ঠ্যাং ভাঙবে, এই একটা অবস্থা। আমি ভয় পাচ্ছি। বাট ওখানে দেখছিলাম কিছু কিছু মা বাবা আছে যারা নিজেদের 5-6 বছরের ছেলেপুলেকেও টেনে তুলেছে। ক্ষমা দাও বাবা, মানুষের কত এনার্জি, মানুষ সত্যি পারেও। যেখানে কেন আমি হুট করে পাগলের মতো ছোটা শুরু করেছিলাম আমি ঠিক জানি না। আমি ওকে ধরিয়েই কেন ছুটেছিলাম আমার ঠিক মনে নেই, বেশ অনেক দিনের আগেকার, তো ভুলে গেছি। আর এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা কেমন। এটা হচ্ছে ছাপোড়া ফোর্টের যে একটু ওপরের দিকের অংশটা, যেখানে পাঁচিল ছিল বা এরকম একটা কিছু ব্যাপার, ভেঙে গেছে। বাট ওখান থেকে যে সমুদ্রটাকে দেখা যাচ্ছে, সেই ভিউটা দেখুন আপনারা। জায়গাটা আমি বলছিলাম না একটু ভয়ানক, আমার বিপজ্জনক লাগছিল, এই জায়গাটার কথাই বলছিলাম। যে এই ধার দিয়ে দুটো পা একসঙ্গে রাখা যাবে না, একটা পা করে দিলে ঠিক আছে। ওইখান দিয়ে হেঁটে হেঁটে নাকি আমাকে ধার দিয়ে বেয়ে বেয়ে উঠে আমাকে দেখতে হবে সমুদ্র। তো সেই মতো উঠেও ছিলাম, দেখেও ছিলাম, একজন পাস করলে একজন দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, নিচে কিছুটা অংশ আছে, পড়লে একেবারে ডিরেক্ট আমি পুরো সমুদ্রের তটে গিয়ে পড়বো সেরকম ব্যাপার নয়। আমি পড়বো সেখান থেকে ধপধপ করে পড়বো, এরকম একটা ব্যাপার, ধাপে ধাপে পড়বো। জায়গাটা কিন্তু নো ডাউট ভীষণ সুন্দর, ভিউ পয়েন্ট হিসাবে মারাত্মকভাবে সুন্দর। আর তেমন কিছু বিশেষত্ব নেই এই জায়গাটার মধ্যে, যেটা আমার লেগেছে, যেটার ক্রেজ আছে। তবে ক্রেজ আমার বলে মনে হয় এই পাঁচিলগুলো দেখছিলেন, এই পাঁচিলগুলোর ধারে উঠে ফটো তোলাতেই ক্রেজ, আর তেমন কিছু বিশেষ কিন্তু ব্যাপার নেই। আর হচ্ছে গিয়ে এই সুন্দর একটা ভিউ, পুরো যতদূর চোখ যায় একটা অস্বাভাবিক শান্তির একটা ভিউ আছে।
এরকম পরিমাণে ঘামছিলাম, মানে এমন ঘামছি যে সানস্ক্রিন আর কোথায়, সানস্ক্রিন মনে হয় যদি সানস্ক্রিনের কোনো মাস্ক থাকতো ইন দ্যাট কেস মনে হয় কার্যকরী হতো, কেন কি বাকিটা তো সব ঘামে ধুয়ে জল হয়ে বন্যা হয়ে বেরিয়ে যাচ্ছে। তো সেটার কোনো আর মিনিং হয় না সানস্ক্রিন মাখার। আর ওখান থেকে ফিরে এসে আমার বরের হাত থেকে না, মানে সাপ যেমন খোলস ছাড়ে, আমার বরের গায়ের থেকে তেমন, মানে গায়ের থেকে বলতে যেগুলো সান এক্সপোজারে ছিল সেই জায়গাগুলো থেকে না কালো কালো হয়ে, মানে পুড়ে গিয়ে জায়গাটা থেকে ছাল উঠে গেছিল, ঠিক যেন সাপের খোলস ছাড়ার মতন অবস্থা। এরকম রোদ ছিল। আমি কয়েকদিন পরে ওর যখন এই সিচুয়েশনটা হয়, মানে এটা ফিরে আসার পরে আমরা সবাই অবজার্ভ করি, তারপরে গিয়ে এটা আমারও হয়েছিল, বাট আমার এতটা মারাত্মক হয়নি। ওর হয়ে গেছিলো মানে বিভৎস বাজে রকম একটা বিষয় দেখাচ্ছিল, তবে এটা নিজে থেকেই ঠিক হয়ে গেছিলো। এতটা পরিমাণে আমাদের, মানে বলতে পারি যে আমাদের গাগুলো, মানে হাতগুলো পুড়ে গেছিলো। মুখের কালো ভাব ফেরাতে বা গায়ের যে পোর্শনগুলোতে ট্যান হয়ে গেছিলো সেগুলো উঠতে প্রায় লেগেছিল, 1 মাসের কাছাকাছি লেগেই গেছিলো। আমি কিন্তু কোনো প্যাক ইউজ করিনি, আমি সেইভাবেই বলছি, হোম রেমেডি হোক আর যাই রেমেডি হোক কিনা, আমি কিন্তু কোনো প্যাক ইউজ করিনি, বরকেও কোনো প্যাক ইউজ করতে দিইনি। জায়গাটা কমপ্লিট করবো এরকম সময় এই জিনিসটা আমার নজরে পড়ে। এই জিনিসটি কি আমি কিছু বুঝতে পারিনি। আপনাদের যদি কোনো রকম আইডিয়া থাকে জানাবে। এটা কোনো, আমি ভেবেছিলাম যে স্মৃতিসৌধ বা এরকম কিছু একটা ব্যাপার হবে হয়তো, বাট সেরকম কিছুই ছিল না। আমাদের দুজনের কাছেই এই ব্যাপারটার কোনো আইডিয়া নেই। যদি আপনাদের আইডিয়া থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর যখন দেখলাম যে কিছুই উদ্ধার করতে পারছি না, তখন বর বললো যে ঠিক আছে চল, এবার হয়ে গেছে, বেকার এখানে আর টাইম ওয়েস্ট করে লাভ নেই। এখানে যতটা কভার করার ছিল করে ফেলেছি, এবার আমাদের এদিনই করার ছিল ওয়াটার স্পোর্টস। তো সেই বিষয়টাতেও সময় লাগবে, অলটুগেদার আমাদের কোনো আইডিয়া নেই যে ওটাতে আবার কতক্ষণ সময় লাগবে। তো যখন পুরো বিষয়টাই আমাদের হাতে আছে, তখন লাঞ্চে আর দেরি করবো কেন, এই ভেবেই আমরা তখন কি করেছি, বেরিয়ে পড়েছি। নামতে বা উঠতে গিয়ে এই ফোর্টটাতে, মানে চড়াই উতরাই দুটোর সময়ে অদ্ভুত সুন্দর আপনারা ভিউ পয়েন্ট পাবেন, ফটোগ্রাফির স্পট পাবেন, বাট একটু সব কিছুই করতে হবে একটু সাবধানে, বিকজ উঁচু নিচু জায়গা একটু তো আছে, ভয়ঙ্কর বা ভয়ানক বলতে পারি, জায়গাগুলো একটু আছে। তারপরে যেহেতু এটা উতরাই অনেকটা ছিল, চড়াই অনেকটা ছিল, সেজন্য আমাদের কিন্তু নামতে অতটা অসুবিধা হয়নি, নামার সময় কিন্তু কোনো রকম কষ্ট হয়নি। বাট নামার পরে ফিল করেছিলাম যে কিছু একটা খেতে হবে, কিছু মানে ড্রিঙ্ক টাইপের আমাদের কিছু প্রয়োজন। তো ওখানে দেখেছিলাম যে আখের রস আছে, আর আখের রস থাকলে আমি তো খাবই, সেই হিসাবে বরকে বললাম, বর তারপরে আখের রসের ব্যবস্থা করল। অনেক রকম খাবারের জিনিসই পাওয়া যাচ্ছিল, যেমন ম্যাগি ছিল, আরও কত কিছু ছিল, বিকজ আমাদের সামনেই একটা ফ্যামিলি খাচ্ছিল, বেশ অনেক কিছুই ওরা অর্ডার করেছিল বুঝলাম। তো সেই বিষয়টাতে কোনো অসুবিধা নেই, খাবার কিন্তু পাওয়া যাবে যদি কেউ না খেয়ে আসে। তো তবে খাবার খেয়ে এই ঘোরাটা একটু অসুবিধা, সেজন্য হোটেলে একটু ব্রেকফাস্ট করে বা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে যদি বেরোনো যায় ভালো। এনিওয়ে, তো তারপরে আমরা আখের রসটা খেয়ে নিয়ে এবার আমরা চলেছি বিচের দিকে, কেন কি ওখানে গিয়ে ওয়াটার স্পোর্টস করব। কতক্ষণ লাগবে, কি বিষয় না বিষয় কিছুই জানি না। তারপরে ওখানে বার্গেনিংয়েও ব্যাপার আছে, বার্গেনিং বলতে গেলে যার যেমন মর্জি সে তেমন দাম দর বলে, এটা তো জানা কথাই। তো আমাদের ছিল গিয়ে 4টে না 5টা রাইড, আমি মনে করে বলছি আপনাদের। একটা ছিল বানানা রাইড, বাম্পার রাইড, ওই যে স্পিড বোট ছিল, প্যারাসিলিং ছিল, আর ছিল আর একটা কি যেন ছিল, আর হচ্ছে গিয়ে জেট স্কি বলে না, ওই রকম একটা ছিল। আর এর মধ্যে একটা স্পোর্টস এরকমই ইনক্লুড ছিল যে আমরা যে প্যারাসিলিংটা করতে যাব সেটা কিন্তু সি শোর থেকে বেশ অনেকটা ভেতরের দিকে। তো এই যে নিয়ে যাওয়া হচ্ছে একটা জায়গা থেকে বা সি শোর থেকে নিয়ে যাওয়া হচ্ছে এই প্যারাসেলিংয়ের যে বোটটা সেখানে অবধি, এই যে যাতায়াতটা এটার মধ্যেই একটা রাইড ইনক্লুড করে দিয়েছে। এটাতে নাকি কি যেন ছিল, এটা জেট স্কি হয়ে গেছে, জেট স্কি নাকি এরকম একটা নাম ছিল, এটাতে হয়ে গেছে। আর প্রত্যেকটা রাইডে কী করছে, ভেতরের দিকে নিয়ে যাওয়ার পরে, বা আমার বরকে যেটা ধরেছিল স্পিড বোটে যখন উঠিয়ে বলছে
আমি ছেড়ে দেবো, আপনি করবেন পুরোটা, আপনাকে 200 টাকা এক্সট্রা দিতে হবে। যখন ও মানছে না তখন বলেছিল ঠিক আছে 150 টাকা দিয়ে দেবেন বা 100 টাকা দিয়ে। বলছে আমি আর ভেতরের দিকে যাবই না, আমি একলাও করবো না, আপনি থাকবেন, আমি যতটা এসেছি ততটাই করে যাবো। এটা যখন এই প্যারাসিলিংয়ের বোটে উঠলাম তখনও কিন্তু এই সেম ব্যবসায়ীরা শুরু করেছে। আমাদেরকে বারবার করে কনভিন্স করার চেষ্টা করছিল যে আমরা আরও হাইটে যেতে পারি, আর 2বার মানে জলে চোবাবে, 2বার না 3বার জলে চোবাবে। তার জন্য আমাদের দুজনের মিলিয়ে প্রথমে 500 না 400 টাকা বলছিল, তারপর সেটাকে একটু কম করেছিল। বাট আমরা প্যারাসিলিং নিয়ে এতটাই খুব ভয় ছিলাম, কেন কি আমার বড় ভয় পেয়েছিল। ও আগে একবার করেছিল বাট আমি করিনি আগে, তো আমাকেও বলেছিল একটু ভয় লাগবে ঠিকই, কিন্তু একবার করে দেখ, অসুবিধা তো নেই। তো সেই হিসাবে করা, তো সেই জন্য ভয় লাগছিল বলেই কিন্তু আমরা দুজনে একসঙ্গে উঠেছিলাম। একসঙ্গেও চড়া যায় এরকমভাবে, একলাও চড়া যায়, বাট আমরা একসঙ্গে উঠেছিলাম। আমার কিন্তু অসাম লেগেছিল, জাস্ট অসাম। আমি দারুণ মজা পেয়েছিলাম, সব থেকে বড় কথা ও ছিল সাথে, সেজন্য ভয় পাইনি। তো আমি মানে উপভোগটা সেই লেভেলে করেছিলাম। তবে এখানে একটা কীর্তি হয়েছিল আমাদের ওয়াটার স্পোর্টসে। ব্যাপারটা হচ্ছে যে ব্যানার যেটা ছিল, ব্যানার রাইডে কী হয়, মাছ সমুদ্র না, ওই কিছুটা গিয়ে ঘুরিয়ে নিয়ে আসে, তারপরে এসে সিশোরে বা যখন মনে করুন হাঁটুর অবধি জল বা তার একটুও বেশি থাকে জল, তখন ব্যানার রাইড থেকে ফেলে দেয় যারা রাইডার থাকে। তো সেরকম হয়েছিল ঠিকই, বাট আগে থেকেই কথা হয়ে গেছিলো যে আরও দুজন যে যাচ্ছিলো আমাদের সঙ্গে, মানে আমরা মোট 4 জন যাচ্ছিলাম, আরও 2 জন যে ছেলেরা ছিল ওরা বলেছিল মাঝ সমুদ্রে গিয়ে ওরা ফেলে দেবে, মানে ব্যানার রাইড থেকে ফেলে দেওয়া হবে, যেটা সি শোরে করার কথা ছিল সেটা করবে মাঝ সমুদ্রে। ওরা মানে মাঝ সমুদ্র মানে বুঝতেই পারছেন যেখানে করা হচ্ছিল ব্যাপারটা, অবভিয়াসলি সেখানে পায়ের তলায় মাটি নেই। তো সেই মতো, আচ্ছা তার আগে বলে দিই, আমরা তারপরে চলে এসেছিলাম অন্য আরেকটা বিচে। এই বিচে এসে আমরা সানসেট দেখেছিলাম। আর এই বিচটা খুব সম্ভবত, আমার মনে নেই নামগুলো, বর যদি এখন থাকতো নিশ্চয়ই বলে দিত, এখন মনে পড়ছে না, বাট এটা আমার খুব সম্ভবত ক্যালাঙ্গুটেই লাগছে। এটা ক্যালাঙ্গুটেই হবে। তো যেটা বলছিলাম আর কি, ব্যানানা রাইডে আমরা ওই ব্যাপারটাতে সম্মত হইনি। এইবার ওদের মানে যারা এই রাইডটা করতে চেয়েছিল আর যারা লোকগুলো ছিল যারা করাবে, তাদের মধ্যে একটা ঝামেলা লেগে গেছিলো। বিকজ আমরা যারা করাচ্ছে তারা এরকম 2 জন 2 জন করে নিয়ে যাবে না, 4 জন করেই একটা ব্যানানা রাইডে নিয়ে যাবে। আর এদের কথা হচ্ছে যে এরা মাঝ সমুদ্রে গিয়ে সাঁতার কাটবে, আমরা কাটবো না। তো সেইটা নিয়ে একটা ঝামেলা হয়ে গেছিলো। আমরা বলেছিলাম আমরা এরকমভাবে যাবো না, আপনারা যেটা করার করে নিন। তখন বলেছিল যে ঠিক আছে, তাহলে একটা মানে অনেকক্ষণ তর্ক বিতর্কের পরে বাঘ বিতণ্ডা হলো। তারপরে বললো যে ঠিক আছে, আপনাদেরকে ফেলা হবে না, যারা পড়তে চায় তারাই পড়বে। তো ভালো কথা। এইবার যাওয়া হলো ব্যানানা রাইডে করে। গিয়ে ওরা 2 জন যারা ছিল তারা একটু বেশ বাল্কি ছিল। তো আচ্ছা তার আগে বলে দিই, আমরা যে এই ওয়াটার স্পোর্টসটা করেছিলাম এটা আঞ্জুনা বিচে করেছিলাম, ঠিক আছে। আর হ্যাঁ, এবার যেটা বলছি যে ওরা কি করেছিল, ওদের 2 জনকে বলা হয়েছিল যে আপনারা ঝাঁপ দিয়ে দিন, মানে ওরকমভাবে কিন্তু উল্টে ফেলা হবে, উল্টে ফেললে তো আমরাও পড়ে যাবো, আপনারা ঝাঁপ দিয়ে দিন, ঝাঁপ দিয়ে আপনারা সাঁতার মাতার কেটে নিন। ভালো কথা। সেই হিসাবে 2 জন সাঁতার কাটলো। এবার যখন ওঠার সময় উঠতে গেল, একজন উঠলো, আরেকজন যখন উঠতে গেল, পুরো ব্যানানা রাইডটা, পুরো বেলুনটা উল্টে গেল। উল্টে গিয়ে আমরাও সোজা জলে। অবভিয়াসলি আমাদের কাছে লাইফ জ্যাকেট ছিল, বাট তার সাথে সাথে প্যানিক অনেকটা ছিল আমাদের সাথে। কেন কি আমাদের পায়ের নিচে বালি নেই, মাটি নেই, কোনো ল্যান্ড নেই। আমরা ফিল করছিলাম, মানে আমার যেটা ভয় লাগছিল, আমার জল ভীষণ ভালো লাগে, বাট ইন দিস কেস সমুদ্র তো অবভিয়াসলি, এখানে তো মানে কোনো কিছুই জানি না যে কী আছে না আছে। আমার খালি মনে হচ্ছিলো নিচে থেকে কোনো জলজ জীব, সেই ছোটোবেলায় যেমন দেখতাম
ডিপ ব্লু সিতে বা বিভিন্ন জলজ জীব বা সমুদ্রে যে সমস্ত জীব থাকে না, ওগুলো হয়তো আমার পা টেনে নেবে। তো এইগুলো ভয় লাগছিল। সাথে ও ছিল যে ওর কিন্তু ওই জলজ জীবের ভয়টা ছিল না, ওর ছিল যে পায়ের তলায় কিছু নেই, এইটা ওর ভয় ছিল। আমরা দুজনেই প্যানিক করে গেছি, মানে আমি তো রীতিমতো কাঁদতে শুরু করেছি। আমি যখন মানে প্রথম জলে পড়লাম, আমাকে দেখে লোকটা দেখে মানে কিছুক্ষণ স্টান্ট ছিল যে কী হচ্ছে ব্যাপারটা, আমি কীভাবে রিয়্যাক্ট করছি। আমি রিয়্যাক্ট করার পরে একে অপরকে তো আমরা ধরে রেখেছি, ধরে রেখে তখন ওরা বললো আপনারা একে অপরকে ছাড়ুন। তখন ভাবলাম আমার একটা মানে ইনস্টিংক্ট কাজ করলো যে আমরা দুজনেই জলের ব্যাপারে কিছু জানি না, ওরা বিজ্ঞ, আমরা এই ব্যাপারটায় টোটালি অজ্ঞ, তো ওদের কথাই শোনা যাক। একে অপরকে ছেড়েছি, ছেড়ে আমাদেরকে তোলা হচ্ছে। তার সাথে সাথে ব্যানানা রাইডের সাথে সাথে যে বোটটা লাগানো ছিল সেটা ঘোরাচ্ছে, আমাদের মাথার উপরে ব্যানানা রাইড উঠে যাচ্ছে, মানে ওটা ম্যাচাকার ব্যাপার ছিল। তারপরে দেখছি ও আমার থেকে 4-5 হাত দূরে, আমি ওর থেকে 4-5 হাত দূরে, মানে একটা ম্যাচাকার ব্যাপার করে ফেলেছিলাম। তখন খালি বাবা বিশ্বনাথকে ডাকছিলাম যে বাবা বিশ্বনাথ বাঁচিয়ে নাও আমাদের দুজনকে, যা হোক করে বাঁচাও। তারপরে আমাকে আগে টেনে তুললো, টেনে তোলার পরে আমার একটা গিল্টি ফিল হতে শুরু করলো ডাঙায় উঠে, যে আমি উঠে গেলাম আমার বরটাকে ফেলে রেখে। মানে কী বলবো, আর কিছু বলার ছিল না তখন। যেই জিনিসটা সবথেকে সেফ ফিল করেছিলাম সেই জিনিসটাতেই এরা ম্যাচাকার ব্যাপার হলো, আর যে জিনিসটাতে সবথেকে ভয় পেয়েছিলাম সেই জিনিসটাই সবথেকে স্মুথলি সবথেকে এনজয়েবল হয়েছে আমার কাছে। বাদ বাকি বিষয়টা যে বাম্পার রাইড, ওটা আমার ভীষণ কষ্টকর লেগেছে। স্পিড বোটে গিয়ে আমি নাকের নিচে যে মানে আপার লিপসের পোর্শনটা আছে ওখানে গিয়ে ধাক্কা খেয়েছি। আর 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 কি বাকি থাকছে, আর বাকি থাকছে ব্যানানা রাইডের কীর্তি তো বললাম। প্যারা সিলিং ওয়াজ অসাম। প্যারা সিলিং যদি আমাকে আরও বলতো যে কিছুক্ষণ ওপরে থাকতে, আমি থাকতাম। আর কি, আর যে যে যাওয়া আসা যেটা ছিল বোটে করে প্যারাসিলিংয়ের জন্য, সেটা তো আলাদাই, আর কিছু বলে লাভ নেই। তো অ্যাজ ইউজুয়ালি এই সমস্ত ওয়াটার স্পোর্টস আশঙ্কা আতঙ্ক কাটিয়ে আমরা হোটেলে ফিরলাম। হোটেলে ফিরে আবার লাঞ্চ মাঞ্চ করতে বেরিয়েছিলাম, বেরিয়ে সানসেটটা দেখলাম, দেখে কিছুটা সন্ধে কাটালাম, তারপর আবার হোটেলে ফিরে গেছিলাম। কেন কি আমাদেরকে তো সুইমিং পুলে নামতে হবে, সুইমিং পুল ওয়াজ মাস্ট। আমরা এই সানসেটটা দেখতে গেছিলাম বাগাতে, হ্যাঁ সানসেটটা বাগাতে দেখতে গেছিলাম। আর একটা ভুল ইনফরমেশান আপনাদেরকে আমার দেওয়া হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে স্কুটির যে ভাড়া নিয়েছিল সেটা 500 টাকা, বাট ওটা 500 ছিল না, ওটা 400 টাকা ছিল। আমার বর পরে ব্লগটা দেখে আমাকে বলেছিল যে ওটা 500 হবে না 400 হবে, তো আই এম সরি ফর দ্যাট। তো এবার যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে সুইমিং পুলে তো সাঁতার কাটলাম। সাঁতার কেটে প্রথম দিন আমার হাতে এত ব্যথা করছিল যে আমি রাতে ঘুমাতে পারিনি, রাতে আমি উঠে জেগে বসেছিলাম। তো যাই হোক, সেকেন্ড ডে আর সেই অসুবিধাটা ছিল না। সেকেন্ড ডেও প্রচণ্ড উপদ্রব করেছিলাম জলে, কিন্তু অতটা কিছু হয়নি, বরং বেশি বিষক্ষয় হয়েছে, হাতের ব্যথা চলে গেছে। সুইমিং পুলে জলে মাতামাতি করে আবারও আমরা গেলাম ক্যান্ডোলিন বিচে। এই ক্যান্ডোলিন বিচে থাকলাম কিছুটা, যেহেতু মানে গোয়ার সেই ভাইবটা নেই, যেমন বলেছিলাম ইলেকশনের জন্য ওখানে কিন্তু কোনো রকম পার্টি মোড ছিল না, বেশ একটু শান্তি শান্তি লাগছিল। আর ডেকোরেশনটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কি অসম্ভব সুন্দর। তো সব কিছু মিলিয়ে রাতে আমরা ক্যান্ডোলিন বিচে খাওয়া দাওয়া করলাম, করে এই ছিল থার্ড ডে। আজকে ব্লগটা শেষ করছি। অনেকটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।